এমন এক জমিদার বাড়ি যেখানে রাত তো দূরের কথা, দিনেও কেউ প্রবেশ করার সাহস করে না। কারণ এখানে যারা যায় তারা সবাই ফিরে আসে না, আর যারা ফিরে আসে তারাও বেশি দিন বাঁচে না। আজকের কাহিনী নীলগঞ্জ নামের একটি গ্রামের। গ্রামটি মানচিত্রের এক কোণে পড়ে থাকা এক বিচ্ছিন্ন জনপদ। গ্রামটি যতটুকু না সুন্দর, তার থেকে বেশি রহস্যময়। এই গ্রামের শেষ মাথায় অবস্থিত বিশাল এক জমিদার বাড়ি, যা এখন আগাছা আর বটগাছের শিকড়ে বন্দী। গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই বাড়ির ত্রিসীমানায় যায় না। তাদের বিশ্বাস ওখানে আয়েশা নামের এক অতিপ্ত আত্মা ঘুরে বেড়ায়। একদিন অনিক, সায়েম আর তনয় নামের তিন বন্ধু মিলে ঠিক করলো তারা এই ভুতুরে বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। অনিক একজন শৌখিন লেখক, যে সবসময় অলৌকিক জিনিসের খোঁজে থাকে। তারা যখন গ্রামে পৌঁছালো তখন সূর্য প্রায় ডুবে যাচ্ছে পালা। গ্রামের চা বিক্রেতা বৃদ্ধ কাশেম মিয়া তাদেরকে দেখেই সতর্ক করে বলে দিলেন, বাবারা, ফিরে যাও তোমরা। আয়েশা কাউকে ক্ষমা করে না। 20 বছর আগে যে ভুল এই গ্রাম করেছিল তার মাসুল এখনো দিতে হচ্ছে। অনেক হাসলো, সে এসবে বিশ্বাস করে না। তারা গ্রামের এক আবাসিক হোটেলে রাত কাটানোর ব্যবস্থা করলো, আর তারা ঠিক করলো রাত ঠিক 2টার সময় তারা ওই জমিদার বাড়িতে প্রবেশ করবে। রাত 2টা, চারদিকে পিন পতন নীরবতা, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক সেই নীরবতাকে আরো ভয়াবহ করে তুলছে। তিন বন্ধু টর্চ হাতে নিয়ে জমিদার বাড়ির মরচে ধরা লোহার দরজা ঠেলে ভিতরে ঢুকলো। দরজা খোলার সময় এক বিকট শব্দ হলো, যেন কোনো দানব ব্যথায় চিৎকার করে উঠল। বাড়ির ভিতরে ঢুকতেই এক অদ্ভুত ভাবসা গন্ধ নাকে এলো, পুরো ভিজে কাঠ আর পচা মাংসের মিশ্রণ। অনিক তার টর্চের আলো দেওয়ালে ফেললো। সেখানে বড় বড় তৈলচিত্র টাঙানো, ধুলোর আস্তরণ পড়লেও ছবিগুলোর চোখ যেন এখনো জীবন্ত। মনে হচ্ছে তারা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। হঠাৎ সায়েম অনেক জোরে চিৎকার করে উঠল। অনিক আর তনয় টর্চ ঘুরিয়ে দেখলো সায়েমের পায়ের কাছে একটা জীর্ণ নূপুর পড়ে আছে। রূপালী রঙের নূপুরটি অন্ধকারেও অদ্ভুত এক দ্যুতি ছড়াচ্ছে। তনয় ওটা হাতে নিতেই উপরতলা থেকে একজোড়া নূপুরের ঝমঝম শব্দ ভেসে এলো। শব্দটা ধীর কিন্তু অবিরাম। উপরে বারান্দা দিয়ে কেউ যেন দ্রুত পায়ে হেঁটে বেড়াচ্ছে। তারা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সিদ্ধান্ত নিল। কাঠের সিঁড়িগুলো প্রতিটি পদক্ষেপে গোঙানির মতো শব্দ করছে। দোতলায় পৌঁছে তারা একটা বন্ধ ঘরের সামনে দাঁড়ালো। শব্দটা ওই ঘর থেকেই আসছে। অনেক ধাক্কা দিয়ে দরজা খুললো। ঘরের ভিতরে ধোঁয়াটে, মেঝের মাঝখানে একটা মোমবাতি জ্বলছে। যদিও সেখানে বাতাস বইছে প্রবল বেগে। মোমবাতির অস্পষ্ট আলোয় তারা দেখলো ঘরের কোণে একটা মেয়ে বসে আছে, পরনে লাল বেনারসি শাড়ি, মাথায় ঘোমটা। অনেক সাহস করে ডাকলো, কে আপনি? এখানে কি করছেন? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। ঘোমটার আড়াল থেকে তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার কান্নার শব্দে ঘরটা ভারী হয়ে উঠল। সে ঢুকুরে ঢুকুরে কেঁদে বলছে, আমাকে কেন মারলে? আমি তো তোমাদের কারোর কোনো ক্ষতি করিনি। এই কথা বলেই মেয়েটি উঠে দাঁড়ালো। তার উচ্চতা যেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সে ধীর পায়ে তাদের দিকে এগোতে লাগলো। প্রতিটা পদক্ষেপে তার পায়ের নূপুর সেই ভয়ঙ্কর শব্দ করছে, ছম ছম ছম। টর্চের আলো যখন মেয়েটির মুখের উপরে পড়ল তখন তিন বন্ধুর বুক যেন থমকে গেল। মেয়েটির নামই সম্ভবত আয়েশা। তার মুখের বাম দিকটা পুরোপুরি পুড়ে গেছে, চামড়াগুলো ঝুলে আছে চোয়ালের নিচে। একটা চোখ নেই, সেখানে কেবল একটা গভীর গর্ত। অন্য চোখটা টকটকে লাল। আয়েশা তার লম্বা নখওয়ালা হাত বাড়িয়ে সায়েমের গলা চিপে ধরলো। সায়েম কোনো শব্দ করতে পারল না। তাকে মাটি থেকে অনেকটা উপরে উঠিয়ে ফেলা হয়েছে। তার পা দুটো এখন আর মাটিতে নেই, তাই পা দুটো এখন সে শুধুমাত্র লাথি মারার মতো লড়াচ্ছে। অনিক আর তনয় ভয়ে পাথর হয়ে গেছে। ঠিক তখনই ঘরের সব দরজা জানলা ধরাম করে বন্ধ হয়ে গেল। মোমবাতিটা নিভে গেল এক নিমিষে। পুরো ঘর এখন ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে শুধু শোনা যাচ্ছে আয়েশার সেই পৈশাচিক হাসি আর নূপুরের শব্দ। কোনো ক্রমে সায়েমকে ছাড়িয়ে নিয়ে তারা নিচে নেমে এলো। দৌড়ে পালানোর সময় তারা পথ হারিয়ে ফেললো বাড়ির পিছনের বাগানে। সেখানে একটা পুরনো পাথরের কুয়ো। কুয়োটা থেকে এক ধরনের কুয়াশা বেরোচ্ছে। হঠাৎ তনয় দেখলো কুয়োর পারে আয়েশা বসে আছে, তবে এবার তার রূপ অন্যরকম। সে যেন 20 বছর আগের সেই সুন্দরী তরুণী। সে মায়াবী গলায় বলল,
তোমরা কি আমার বিচার করবে? ওই কুয়োর নিচে আমার হাড়গুলো পড়ে আছে, আমাকে মুক্তি দাও না, আমাকে মুক্তি দাও না, আমাকে একটু মুক্তি দাও তোমরা। মোহগ্রস্থের মতো তনয় এই কথাগুলো শুনতেছিল, আর এই কথা শোনার পর সে কুয়োর দিকে এগিয়ে যেতে লাগলো। অনিক তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। তনয় যখন কুয়োর ভেতরে উকি দিল, তখন ভেতর থেকে পচা মাংসের দুর্গন্ধযুক্ত একজোড়া হাত বেরিয়ে এলো, এসে তাকে ভেতরে টেনে নিল। তনয়ের এক আত্মচিৎকার পুরো বাগান কাঁপিয়ে দিল। তারপর সব শান্ত। অনিক আর সায়েম পাগলের মতো দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। পরদিন সকালে পুলিশ নিয়ে তারা ফিরে এলো। কুয়োর ভেতর থেকে কেবল তনয়ের ছিঁড়ে যাওয়া জামার একটা অংশ পাওয়া গেল, আর পাওয়া গেল সেই রূপালী নূপুরটি। গ্রামের মানুষ বলে আয়েশা এখনো তার বিচার খুঁজে ফেরে, আর যারা ওই বাড়িতে ঢোকে তাদের কাউকে সে পুরোপুরি ফিরতে দেয় না। কি এমন হয়েছে আয়েশার সাথে যার বিচার সে আজও খুঁজে ফেরে? জানতে হলে দেখতে হবে আয়েশার অভিশপ্ত নূপুর পর্ব 2।